হ্যালো বন্ধুরা, সকালে সারাদিনে পুরো প্রতিটা দিনে শুভেচ্ছা জানিয়ে সুপর্ণার রান্নাঘরে আজ হচ্ছে মটন কারি। আচ্ছা, তার জন্য তো মটন লাগবে। মটনের ছবি একটা রয়েছে, সেটা মোটামুটি আমি নিয়েছি। আচ্ছা, এখানে মশলাটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আপনি এগুলো আদা, এগুলোকে মানে আদা এগুলোকে পুরো ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর কিছু কুচনো রয়েছে পেঁয়াজ, আর শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো যা দেওয়ার পরে দেবো। আমি এই মশলাটার সম্বন্ধে আজকে বলে নিচ্ছি। হ্যাঁ, একটা অনুষ্ঠান, ছোটোখাটো একটা ঘরোয়া গেট টুগেদার, একটা আনন্দ অনুষ্ঠান করার একটা যে ইচ্ছে মানুষের মনে জাগে সাধারণত, সেই ইচ্ছে নিয়ে এই অনুষ্ঠানের একটা পদ। আচ্ছা, মাটনের জন্য মোটামুটি 3 কেজি 800 মটন আনা হয়েছিল। তো যেহেতু মটনের হাড়টা একটু বেশি থাকে, তার জন্য কয়েকখানি হাড় বাদ দিয়ে এই পুরো মটনটাকে নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার রয়েছে এই মশলা দেওয়ার পালা। মটনটাকে খুব ভালো করে, আপনারা জানেন সবাই, যে খুব ভালো করে মশলা মাখাতে হয়। তো আর এবং ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখলে পরে পেঁয়াজ সে প্রেশারে দিতে হয় না। এটা কিন্তু আজকে মটন কেনার সময় মটনের যে দোকানদার, তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে মটনটাকে প্রেশারে দিতে হবে না, কড়াইতেই করবেন ভালো হবে। তা আমিও সেইভাবেই করছি। নিয়ে নিয়েছি তেজপাতা, কিছুটা পেঁয়াজ কুচি, আর কিছুটা আমি বেরেস্তা করে রেখেছি পরে ব্যবহার করব বলে। আচ্ছা, নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আচ্ছা জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়ো খুব বেশি দেবো না, মাংসে আমি জিরে গুঁড়ো খুব একটা দিই না। আচ্ছা, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো খানিকটা, কেন মটন হবে অথচ একটু ঝাল হবে না, সেটাও যেরকম ঠিক নয়, আবার বেশি ঝাল হবে সেটাও ঠিক নয়। এরপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তাহলে কি গেল, পেস্টে কাঁচা লঙ্কা, আচ্ছা শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তিনটেই অল্প পরিমাণে গেল। আর এখন দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেব আমার হাতে তৈরি না, কেনা গরম মশলা প্যাকেট থেকে কেটে নেওয়া গরম মশলার গুঁড়ো, আর সামান্য 50 গ্রাম 60 গ্রামের মতন কাঁচা তেল। এবার পেস্টটাকে, যেটা গ্রাইন্ডারে করেছি, গ্রাইন্ডারে সেটাকে আমি পেস্ট করে নেব খুব ভালোভাবে। তারপরে এটাকে খুব, যতটা আমার হাতের জোর আছে সেই অনুপাতে, মানে বেশি ভালো করে জোর দিয়ে ঘষে ঘষে এটা মাখলে পরে মানে অর্ধেকটা রান্না প্রায় হয়ে যায়। এবং সেটা যদি মাটিতে বসে করা যায় খুব ভালো হয়। কিন্তু আমার পক্ষে তো বসতে যেরকম পারি না, সেরকম আমি টেবিলের ওপরে, এবার টেবিলে তো কাজ, তাই জন্য খুব ঘষে ঘষে, অন্য কাউকে বলছি না, নিজে যতটা পরিমাণে পারছি সে শক্তি নিয়ে আমি এটাকে মেখে রেখে দেবো। প্রায় আমার অন্যান্য রান্না যখন করব তার আগে অবধি। সব রান্না তো একসাথে করব না একই দিনে, মানে একবারে তো একই দিনে তো হবেই, কিন্তু আগে পরে হবে। আমার একটু ভুলভাল হয়ে যাচ্ছে, তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। তা যাই হোক, আপনারা প্রকৃত বন্ধুরা কখনোই কাউকে এই সামান্য ভুল ত্রুটি নিয়ে বেশি মাথা ঘামায় না। তো আমিও সেটাই আশা করব। এবার ঢাকা চাপা দিয়ে আপনি চাইলে ফ্রিজে রাখতে পারেন, আর যেহেতু শীতকাল আমি খোলাই রেখেছি। আচ্ছা, এবার কিছুক্ষণ পরে ধরুন একটা কোনো পদ গুছিয়ে রান্নাঘরে করে এসে তারপর এটার মধ্যে নুন মাখলাম। কেননা এই যে জলটা, অতিরিক্ত জল যেমন বেরোলে পর খুব একটা ভালো লাগে না, অনেকক্ষণ ধরে টানাতে হয়, কিন্তু আবার কিছুটা জলেরও প্রয়োজন হয় সেদ্ধ করার জন্য। তাই আমি বেশ কিছুক্ষণ আগে নুনটা মেখে নিলাম, তখন নুনটা দিইনি কিন্তু এখন দিলাম। এবার আবার ঢাকা চাপা দিয়ে আমি চলে যাব রান্নাঘরে অন্য রান্না করতে। তবে যেহেতু আজকে মটন দেখাচ্ছি, তাই মটনের অংশটুকুই দেখাবো, পাশাপাশি দু একটা রান্না হয়তো একটু এদিক ওদিক করে চলে আসবে, কিন্তু সেটা জাস্ট মানে নামানো ওঠানো ব্যাপারটাই থাকবে। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, যেহেতু ওখানে 50-60 গ্রাম ছিল, আর মটনের মধ্যে চর্বি থাকে, তাই আমি তো আমার বাড়িতে করলে আমি খালি তেল দিয়েই করি, সেটা আপনারা জানেন এবং দেখানোও হয়েছে। মটন কেন, চিকেনও আমি তেল ছাড়া করি। এখানে আমি দিয়ে দিলাম প্রায় ধরুন
দেড়শো গ্রামের থেকে একটু কমই দিয়েছে, খুব বেশি তেলে করিনি, কেননা পরবর্তীতে আমি আলুর ভাজবো, সেই তেলটাও তো থাকবে, সেই তেলটাও দিতে হবে। তাই আমি ওই 100 গ্রামের মতন তেলই নিয়েছি। প্রায় 3 কেজি 800-র মধ্যে ধরে নিন, 300 গ্রাম বাদ, কেননা হাড়ের জন্য কয়েক টুকরো আমি এখানে দিইনি, পরে ওটা দিয়ে স্টু বানিয়ে নেবো কোনো একদিন। তো যাই হোক, এটা হচ্ছে পেঁয়াজ ছেড়ে দিয়ে আবার দুখানা পেঁয়াজ ছেড়ে দিয়ে তেলের মধ্যে আমি মটনটাকে করে নিচ্ছি, হ্যাঁ। আর পরে আমি বেরেস্তাটা পরে আমি আলাদা অন্য তেলে ভেজে নেব। আচ্ছা, মটনটাকে তো দিতে সময় লাগছে, কেননা একদম ঢেলে দিলে পর ছিটকে আসবে, জামা কাপড়ে ভরবে, রান্নাঘর ছিটকবে। এবার যার জন্য যতই আমরা এসব ভালো খাই না কেন, এইসবের ছেটাছিটির ব্যাপারটা আমরা কিন্তু সকলেই কম বেশি একটু মেনে নিই। তাই একটু আস্তে আস্তে করে আমি দিচ্ছি, তার জন্য আপনারা বিরক্ত বোধ হবেন না। ততক্ষণ অন্যান্য গল্প করে নিচ্ছি। সাবস্ক্রাইব তো লাগবেই, তার সাথে পাশাপাশি লাইক, কমেন্ট আপনারা কি অন্য কোনোভাবে করেন কি না সেটা একটু বলবেন। আমার না চিকেন আর মটনের মধ্যে যে চিকেনটা তাও নানাভাবে করি, মটনটা কিন্তু আমি এই একই পদ্ধতিতেই করি। আপনারা অন্য কোনো পদ্ধতিতে করলে সেই ভিডিও কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করবেন। আমার 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 সেটা আমার জানার বেশ ইচ্ছে রইল। কেননা এখন যদি না জানি আর কবে জানি, 2 দিন বাদে তো মরে যাব, তখন আর জেনে কী হবে। যাই হোক, এখন শক্তি থাকতে, বয়স থাকতে, আয়ু থাকতে জেনে নিলে আমি একটু ব্যবহার করতে পারবো কাজে। এবার সমস্ত মটনটাকে দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে খুন্তির পালা, খুন্তির কাজ। এবার এতগুলো তো আমি মাঝে মাঝে হাঁপিয়ে উঠেছি নাড়তে গিয়ে, কেননা মটন মানে একটু হাড়ের ওজনটা অতিরিক্ত হয়। যাই হোক, এবার আমি নাড়ার চেষ্টা করছি, ভয়ই লাগছে, কেননা আমার হাতের কবজিতেই ব্যথা। আর কবজির ব্যথার জন্য কি হয়, আমি একসাথে 3খানা বালিশও তুলতে পারি না, একটা কোল বালিশ তুলে আমি এ ঘর থেকে ও ঘরে নিতে পারি না, এতটাই ব্যথা। তো সেটা তো রান্না করার সময় আমরা মাথায় খেয়াল রাখি না, কিন্তু এই নাড়ানাড়ি করার সময় কি হয় যে ভয় লাগে, বিশেষ করে বড় হাঁড়ির ভাত নামানোর সময়, বেশি ওজনের এরকম কিছু রান্না করার সময়। সেটা আমার রোজের রান্নার ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন যে আমি সব সময় অল্প কিছু নিয়ে কড়াইতে ঢেলে, কড়াই থেকে বাটিতে ট্রান্সফার করে দিয়ে যেই বাটিতে তুলবো, তারপরে আমি ওটাকে ফুটাই। তাহলে কী হয় যে তৎক্ষণাৎ আমাকে নামাতে হলো না, গ্যাসটাকে বন্ধ করলাম, ধীরে সুস্থে আমি 2 হাতে ধরে নিয়ে আমি নামালাম। এইভাবে বারবার করে অনেকবার করে নেড়ে, যে বেরেস্তাটা দেখানো হচ্ছে, অনেকবার করে নেড়ে নেড়ে আমি ঢাকা তুলে তুলে নেড়ে দিয়েছি। আর একদম বড় যে থালাটা, সেটা এতটা বড় হয়ে যাচ্ছিলো যে তার জন্য আমি একটু ছোটো ঢাকনায় নিলাম। তার কারণ হচ্ছে ছোটো ঢাকনা দিলে কী হবে, তুলতে সুবিধা হবে। এটা আর চেপে গেলে কী হবে, যে আমি যখন তুলবো তখন প্রতিবারই ওই ঢাকনাটা ইধার বা উধার কোথাও না কোথাও পড়ে যাবে। আর একটা অনুষ্ঠান বাড়ির রান্না, মনের মধ্যে অনেক আনন্দ ছিল যে নিজস্ব আত্মীয় স্বজনরা আসবে, অনেক গল্প করব। তাই সকাল সকাল ভোরবেলা মোটামুটি উঠেই কিন্তু রান্না শুরু করে দিয়েছি। খুব একদম 5টা-6টায় উঠিনি, মানে 6টার পরেই উঠেছি। আর রান্না বসাতে আর এগুলো রেডি করতে যেটুকু সময় সেটুকু সময় লেগেছে। তবে আমি আগে তো মাছ টাছগুলো করে নিয়েছি, মাছ, চাটনি এগুলো করে নিয়েছি। যেহেতু ফ্রাইড রাইস হয়েছিল, তার জন্য আমি ডাল করিনি। আর পনিরের একটা সুন্দর প্রিপারেশন ছিল, যার ভিডিও পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই থাকবে। আর ক্ষীরোদ কাতলা তো এর আগের দিন ভিডিওতে পাঠিয়ে দিয়েছি, শেয়ার করে দিয়েছি, পাঠানো মানে শেয়ার করে দেওয়া। আর ওদিকে রাইসেরটা আমি পরে দেবো। রাইস তো আপনারা দেখেনই, ফ্রাইড রাইস আমি যে বানাই। এবার কোনো সময় কোনো একটা মশলা এক্সট্রা দিলাম, কোনো সময় সেই মশলাটা দিলাম না। এইভাবে কী হয়, স্বাদ হয়তো কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, কিন্তু বা অন্যরকম স্বাদ হয়ে যায়। কিন্তু এই যে বারবার ধোঁয়া উঠছে, বলতে গিয়ে হাসি পাচ্ছে, কেননা কিছু কিছু মানুষের কথাবার্তা মনে পড়ে যায় এই ধোঁয়া দেখলে। ঢেকে দিচ্ছি, চাপা দিচ্ছি, এরকমভাবে নেড়ে নিচ্ছি। আর পাশাপাশি অন্য কাজগুলোও গুছিয়ে নিতে হচ্ছে, যেগুলো রান্নাঘর থেকে সরিয়ে খাবার টেবিলে নিয়ে যাওয়া,
টুকটাক টিফিনের ব্যবস্থা করা, এই কাজগুলো তো একটু একটু টুকটুক করে করতে হচ্ছে। আর পাশাপাশি তো আমাদের অনেকবার চা খাওয়া চলে, সেই গ্যাস মুছে মুছে বারবার করে ওই পাশে এটা বাঁদিকে বড় গ্যাসটাতে বসেছে ওভেনটাতে, আর ছোটো গ্যাসটাতে অন্যান্য খুঁটিনাটি যেরকম একটা দেখিয়ে দিলাম, এই যে চাটনিটা হচ্ছিল কাজু কিশমিশ দেওয়াটা, সেইটা এখানে উঠে এসছে। চাটনির রেসিপি তো আগে চলে গেছে, এটা আর কি এখানে এই ভিডিওর মধ্যে ঢোকা ছিল আমার অজান্তে। যাই হোক, এরকম তো টুকটাক টুকটাক ভুলভ্রান্তি নিয়েই আমাদের জীবন। তো সেইগুলো শুধরে নেওয়ার পালা, পরবর্তীকালে খেয়াল রাখার পালা। আর সবচাইতে বড় কথা, আমার কিন্তু স্ট্যান্ড নেই, আমি হাতে নিয়ে ভিডিও করি এখনও পর্যন্ত। কিপ্টে নই, কিন্তু কেনা হয় না। জল ফুটছে মটনের, আর ওদিকে আলু সেদ্ধ করে, চন্দ্রমুখী আলু বেশিক্ষণ না, অল্প একটু ভাপিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ওই পাশে একটা কড়াই বসিয়ে তা ওখানে অল্প তেল জোগে আলুটাকে ভাজবো। আর বেরেস্তা তো কিছুটা মাছের জন্য করা ছিল, কিছুটা মাংসের জন্য, সেটা আমি পরবর্তী রান্নায় কীভাবে কখন দিচ্ছি আপনারা আরও বেশি ভালো জানেন। তো আমি আমার রান্নাঘরে কীভাবে এটা দিচ্ছি সেটা যেমন জান ভিডিও দেখতে দেখতে আমরা জেনেই নেব। পাশাপাশি আমরা এই যে দেখে নিচ্ছেন যে ছোটো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প তেল, 50 গ্রামের মতন তেল নিয়ে আমি আলু অল্প, একদম অল্প দিয়েছি, কেন ফ্রাইড রাইসের সাথে আলু যায় না। কিন্তু কিছু মানুষ আবার মাংসের মটনের আলু খোঁজে, তো সেই জন্য আমি ওই 7-8 টুকরো বা 9 টুকরো এরকম কিছু একটা কত মানে যে কটা আর কি মানে ভেবেছি দেবো, যে এইটুকু দেবো, এইভাবে আমি আলুটাকে দুবারে ভেজে নেব। একটু ভালো করেই ভাজতে হবে, যেহেতু চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়ে গেছে, তাই ঢাকা খুলে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেটা আমি হয়তো পুরোটা মাংসের মধ্যে দিতেও পারি বা নাও দিতে পারি। তার কারণ হচ্ছে আলু কিন্তু গন্ধ খানিকটা নষ্ট করে মাংসের। ভাতের সাথে সেটা ঠিক আছে, রাইসের সাথে কিন্তু সেটা গন্ধটা কোথাও একটু কমিয়ে দেয়। তো যাই হোক, এটাকে যতক্ষণ পর্যন্ত এই মাংসের নিজস্ব জলটা না শুকিয়ে যাবে, না টেনে যাবে, ততক্ষণ আমি এটাকে নাড়া তো দেবই, পাশাপাশি এটা সেদ্ধ যাতে হয়ে যায়। যেহেতু দোকানদার বলেছে প্রেসারে দেবেন না, এটা ভালো আছে, নতুন একদম, সেটা তো আমরা জানি না, কারণ যিনি যারা কিনতে গেছিলো তারা দেখেছে যে নতুন কিনে এটাকে ছাল টাল ছাড়িয়ে তক্ষুনি এটাকে প্যাক করেছে। যাই হোক, ওজন করে প্যাক করেছে। এবার সেই ক্ষেত্রে দোকানদারের কথাটা তো শুনে নিতেই হবে। পাশাপাশি এই মাংসটা খুব ভালো সেদ্ধ না হলে সবাই মানে খেতে মজা পাবে না, আর এর নির্যাসটাও ঠিকভাবে আসবে না। এবার এক্ষেত্রে যেটা হওয়ার, যে একটু হয়তো নয়েজ চলে আসবে আমার ভিডিওটা দেবার সময়, তার কারণ হচ্ছে কথাবার্তা চলছে। এবার বাইরের নয়েজটাকে তো অনেক সময় কেটে দেওয়া যায়, কিন্তু ভয়েস দেওয়ার সময় নয়েজটা কী করে কাটে সেটা আমার সেই অর্থে আমার জানা নেই। অনেক জীবনে অনেক কিছু সিংহভাগেরও আরেকটা সিংহভাগ আমি হয়তো জানি না, কিন্তু যেটুকু জানি না সেটুকু তো আমি বলতেই হবে, যে আমি কীভাবে কাটে আমি জানি না। তো এক্ষেত্রে যেটুকু জানি না সেটুকু বললাম। এবার এই যে এটাকে কষিয়ে পুরো জলটাকে মজিয়ে নেব। মটনটা অনেকখানি 80% সেদ্ধ হয়ে গেছে, আর একটু অপেক্ষা করা। আর পুরোটাই কিন্তু রান্নাটা কিন্তু একটু কেটে কেটে দেখানো হলো, কারণ এতক্ষণ তাহলে তো অনেকক্ষণ সময় লাগবে। 1 ঘন্টা বেশি সময় লেগেছে মটনটা সেদ্ধ হতে, সুসিদ্ধ হতে আর কি। এবার যেহেতু জলটা টেনে গেছে, আমি ওপর থেকে বেরেস্তাগুলোকে এই দেখুন একটু একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আগে করা তো লেগে গেছে। এবার এটাকে দিয়ে আরেকটু কষিয়ে নেব, তার কারণ এই যে বেরেস্তাটা যেন পুরো মিশে যায়। এবার এই বেরেস্তাটাকে এইভাবে যেরকম দিলেন, আমি একটা টিপস বলি, এইখানে না এরকমভাবে না দিয়ে আপনারা যদি মিক্সারে যদি একটু ঘুরিয়ে নিয়ে পেস্ট করে দেন, তাহলে কী হবে, আপনার এই মাংসের যে মশলাটা আরও বেশি থকথকে হবে। এবার যেহেতু আমি টমেটোর পিউরি বা কোনো সস এসব ছাড়া রান্না করি, একদম বিশুদ্ধভাবে যেরকম ঠাকুমাদের আমলে রান্না হতো সেইভাবে, সেই সময় কিন্তু ওসব জিনিসের চল ছিল না। আর যেহেতু ফ্রিজ ছিল না,
দই সস টস কিছু থাকতোও না। দোকান থেকে হাট থেকে বাজার থেকে যখন আনবে তার জন্য তো রান্না বসে থাকবে না। এই ঠিক সেই পদ্ধতিতে ছোটোবেলায় যে পদ্ধতিতে আমি খেয়ে এসেছি, আমি ঠিক সঠিকভাবে সেই পদ্ধতিতে করি। হ্যাঁ, মাংসটা যদি একটু সময় অভাব থাকে তখন কিন্তু কাঁচা পেঁপে একটু কুড়িয়ে বা ২ টুকরো আলুর মতন যেরকম একটু মোটা করে কেটে আপনারা যদি মাংসের সাথেই দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধ হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে সুপুরি আছে, গোটা সুপুরি, গোটা সুপুরির যে উপরের যে এম সে খোসাটাকে ছাড়িয়ে সেটাকে ধুয়ে মাংসের সাথেই মাখার সময় মাংসের সাথেই মেখে একদম বসিয়ে দেবেন। পরে রান্না পরে ফেলে দেবেন। রান্না হয়ে গেলে খাবার পরিবেশন করার সময় বা উম সে মাংস ঢালার সময় যখন হাতের সামনে বা চোখের সামনে আসবে তখন ফেলে দেবেন। এটাও একটা টিপস, মটন কী করে সুসিদ্ধ হয়ে যায়। তো আমি এ দুটোর কোনোটাই ব্যবহার করিনি, কেননা ওই দোকানদারের কথায়। আমি প্রেশারে দিতে চাইনি, তার কারণ প্রেশারে দিলে এই বারবার করে ওঠানো নামানো ভারী জিনিস আমার পক্ষে সত্যিই অসম্ভব। আমার শাশুড়ি মাও অসুস্থ। তার জন্য আমি নিজেকেও একটু যতটা পারবো সুস্থ রাখার চেষ্টা করব। সংসারটা তো আমাকেই চালিয়ে নিতে হবে। কাজের লোক হয়তো কাজ করে দেবে, কিন্তু মেন্টাল এবং হেলথের দিক থেকে যদি সাপোর্টটা না থাকে, স্ট্রং সাপোর্ট না থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু কাজের লোকেরাও মা সবাই, সবাই কিন্তু তখন কী করে ছড়ি ঘোরায়। সেই ছড়ি ঘোরাতে আমি আমার সংসারে তো দেব না। তাই আমি প্রেশার কুকারের ভারী জিনিস বাসন ত্যাগ করে আমি হালকা, হালকা বাসনে রান্না করি। সেটা আপনারা দেখে থাকবেন এবং আজকেও সেটা করছি। তবে যদিও কড়াইটা অনেকটা বড়, দেখতে পাচ্ছেন আমি এই ঝোলটার মধ্যে নিয়েই আমি মাংসর আলুটাকে তুলে নেওয়ার চেষ্টা করব আলাদা বাসনে। কেননা যেহেতু আমার ঠিক পছন্দ না ফ্রাইড রাইসের সাথে আলু দেওয়া, কিন্তু অনেকে চাইতে পারে, সেই সময় অতিথিরা চাইবে অথচ দিতে পারবো না, সেটা খুব খারাপ লাগবে। তাই আমি একটুখানি ঝোলের মধ্যে একটু ফুটতে দিয়ে আমি এটা তুলে রাখবো। আর এখানেও যে কটা হাড়-ঠাড় আছে বেশিরভাগ, তো সেইগুলোকে আমি একটু তুলে আলাদা করে রাখবো অন্য একটা ছোট পাত্রে। আর বাকিটা আমি সবকটাই পুরো একটা বড় পাত্রে তুলে নেব। এবার একটু ফুটতে দেওয়ার পালা। আর গরম জলও দিয়ে দিয়েছি, ঝোলটা হয়েই এসছে। তাই আমি গরম মশলা দিয়ে দিলাম। তখন যেটা গরম মশলাটা কিছুটা দিয়েছিলাম মশলা মাখার সময়, এখন যেটুকু আছে সেটুকু দিয়ে এবার ঘরে তৈরি করা মশলাটাকেও আমি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করলাম না। এতে আমার মনে হয় আরও নষ্ট হয় স্মেল। আর দোকান বা রেস্তোরাঁ বা বিয়েবাড়িতে যে সসগুলো ওরা ঢেলে দেয়, কারণ ওদের তো এত সময় নেই যে ১.৫ ঘন্টা ধরে একটা জিনিস রান্নার প্রিপারেশন করবে। ওরা রাঁধুনিকে দিয়ে দিল, রাঁধুনি যা খুশি ঢালতে থাকলো। আর আমি তো যত্ন নিয়ে যাতে আমার বাড়ির লোকেরা সুস্বাস্থ্য থাকে এবং আমার বাড়িতে যারা আমন্ত্রিত লোকজন তাদের স্বাস্থ্যের জন্য চিন্তা করে আমি কিন্তু কোনো দিনই দিই না। কোনো দিনও আমি যদি আমার উপোসের দিনও রান্না করি সেদিনও আমি দিই না। যে আমি খাবো না বলে দিয়ে দেবো সেটা করি না। মোটামুটি কম